আজকে একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল আজ 27শে জানুয়ারি। তো আজকে হিয়ারিং 2 ঘন্টার উপরে হলো এবং আমরা যে আশঙ্কাগুলো করছিলাম সেই আশঙ্কাগুলোই সত্যি হলো। কারণ আজকে যে উকিল বাবুরা যে সওয়ালটা করেছেন, ওনারা কিন্তু এই কেসে এন্ট্রি নিয়েছিলেন একটা পার্টির হয়ে, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। ন্যায় বিচারটা কি? যে এই রিক্রুটমেন্টে অনেক অযোগ্য ছেলে মেয়ে ঢুকে আছে, সেই অযোগ্য ছেলে মেয়েগুলোকে এই প্যানেল থেকে বার করে দিয়ে সেখানে কিছু যোগ্য ছেলে মেয়েকে চাকরি দেওয়া, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু ওনারা এই কেসে ঢুকেছিলেন এবং ওনাদের কিন্তু এই উদ্দেশ্য নিয়ে ওনাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল এই কেসে। তো আজকে দেখলাম ওনারা যে সুপ্রিম কোর্টে যে আর্গুমেন্টটা করলেন, টোটালটা কিন্তু সিলেকশন প্রসেসটাকেই নিয়ে, অর্থাৎ ওনাদের মোটিভটা কিন্তু ক্লিয়ার। ওনারা কিন্তু কোনো কিছু না ভেবেই কিন্তু টোটাল সিলেকশন প্রসেসটাকে উড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু ওনারা করেছেন এবং বিভিন্নভাবে যত রকমভাবে কোর্টকে মিসগাইড করে যেভাবেই হোক ওনাদের কথাটা কিন্তু কোর্টে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। তো আমি আশা করি আমাদের যে উকিল বাবুরা আছেন এবং এসএসসি তরফ থেকে যে লয়াররা আছেন, আগামী হিয়ারিংয়ে তাদের অনেক কাউন্টার আর্গুমেন্টে ওনাদের বক্তব্য, ওনাদের যে আর্গুমেন্ট যে রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে যে কাউন্টারগুলো সঠিকভাবে এসএসসি করবে। আমাদের লয়ারও আমাদের ক্ষেত্রের মধ্যে থেকে যেগুলো কাউন্টার করার করবে। তো বেসিক্যালি যে কলকাতার যে লয়ার বাবুরা ওনারা এই কেসে এসেছিলেন, আজকে হিয়ারিংয়ে ছিলেন, আর্গুমেন্ট করেছেন, ওনারা একটু কনস্ট্রাকটিভ হতে পারতেন। ওনারা কিন্তু পুরোপুরি ডিস্ট্রাকটিভ, লয়ারদের কিন্তু কাজ ডিস্ট্রাকটিভ নয়, ওনাদের কাজ কিন্তু একটা কনস্ট্রাকটিভ হওয়া উচিত। তো সেখানে দাঁড়িয়ে ওনাদের দাবি একজন লয়ারের পক্ষে এখানে কিন্তু সব থেকে যদি আমি লয়ারদের এর কথাই ভাবি, যদি একজন জ্ঞানী গুণী, যদি একজন সৎ লয়ার হন, তাহলে উনি কি করবেন, ওনারা কি চাইবেন, যেখানে যদি কোনো অযোগ্য থাকে তাদেরকে দূর করে দিয়ে সেখানে যারা যোগ্য যে ছেলে মেয়ে, সেই অযোগ্যদের জায়গায় রিপ্লেস করা। তো সুতরাং ওনারা সেই পথে হাঁটেননি, ওনারা কিন্তু সিলেকশন প্রসেস নিয়েই যাবতীয় প্রশ্ন তুলেছেন, যাতে টোটাল সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করা যায় এবং পুনরায় ওনারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা রি-এক্সামিনেশন চাই। তো আমি আশা রাখি, সুপ্রিম কোর্টের উপরে আশা রাখি এবং এসএসসির উপরেও আগামী দিনে আশা রাখছি যে ওনারা সঠিকভাবে কোর্টকে গাইড করে এবং সঠিক তথ্য দিয়ে ওনারা সেগ্রিগেশনের পথ প্রশস্ত করবেন এবং আমরাও আশা রাখছি যে সেগ্রিগেশন হবে। তার সত্ত্বেও ওনাদের একটাই কথা বলার, যে দেখুন এইভাবে আপনারা ডিস্ট্রাকটিভ হবেন না, আপনারা একটু কনস্ট্রাকটিভ হন। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলার মতো সেটা হলো, আজকে যে হিয়ারিংটা হয়েছে সেখানে ম্যাক্সিমাম অ্যালিগেশন কিন্তু এসএসসির দিকেই উঠেছে, ম্যাক্সিমাম আঙুল কিন্তু সিলেকশন প্রসেস নিয়ে উঠেছে। এখানে কিন্তু প্রত্যেকের লড়াইয়ের ক্ষেত্র আলাদা, যেখানে সিলেকশন প্রসেস নিয়ে কথা উঠবে, যেখানে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কথা উঠবে, সেখানে কিন্তু ডিফেন্ড এসএসসিকেই করতে হবে। প্রত্যেকটা যে অ্যালিগেশন উঠেছে এসএসসির বিরুদ্ধে, প্রত্যেকটা অ্যালিগেশনের জবাব কিন্তু এসএসসিকে নেক্সট দিন দিতে হবে। এবং আমাদের তো মনে হয়েছে যে অনেক অ্যালিগেশন এসছে যার জবাব কিন্তু এসএসসি আজকে দিতে পারতো, কিন্তু ওনারা প্রপার স্টাডির অভাবে এবং ওনাদের কাছে প্রপার ম্যাটেরিয়ালস এবং প্রপার তথ্য না থাকার কারণে, ইনফরমেশন না থাকার কারণে কিন্তু সেইভাবে চিফ জাস্টিসের কাছে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়ার সুযোগ থাকলেও কিন্তু দিতে পারেননি। তো যাতে আগামী দিনে এই জিনিসটা না হয়, আমাদের কিন্তু এসএসসির উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারে কিন্তু একমাত্র এসএসসির বিরুদ্ধে অ্যালিগেশন, যে ওটা অ্যালিগেশন কিন্তু আমরা ডিফেন্ড করতে পারবো না। এটা আগামীতেও বলেছিলাম, আজও একই কথা বলছি। আমাদের লয়ারদের আগামীতেও যে বক্তব্য ছিল একই বক্তব্য, এসএসসির বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো উঠেছে সেখানে কিন্তু এসএসসিকেই খণ্ডাতে হবে। এখানে যদি আমরা এই অ্যালিগেশনগুলো খণ্ডাতে যাই, তাহলে কোথাও না কোথাও সেই একটা উঠে আসবে, একটা তথ্য কিন্তু তথ্য না, কোথাও না কোথাও সেই একটা এরকম একটা ইঙ্গিত উঠে আসবে যে এরা কেন এসএসসিকে কেন বাঁচাতে চাইছে, তাহলে উভয় ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। তো সুতরাং আমরা এসএসসিকে ডিফেন্ড করতে পারবো না। এসএসসিকে আগামী দিনে অনেক ভালোভাবে প্রপার স্টাডি করে এসএসসি লয়ারকে কিন্তু সুপ্রিম কোর্টে আসতে হবে এবং সেগ্রিগেশনের রাস্তাকেই সুপ্রশস্ত করতে হবে। কারণ এখানে কিন্তু সেগ্রিগেশনের উপায় আমি তো এতদিন পর্যন্ত আমরা মোটামুটি বুঝেছিলাম সেগ্রিগেশনের দিকে একটা যাবে, কিন্তু আজকের যে লয়ারগুলো ছিল এরা না কিন্তু একবারও যে সেগ্রিগেশন করা যায় এই বিষয়টাতে কিন্তু একবারও নজর দেননি। ওনারা কিন্তু প্রথম থেকেই চেয়েছেন, প্রথম থেকেই ওনারা এই মনে ছিলেন যে টোটাল সিলেকশন প্রসেসটাকেই নষ্ট করবো এবং সমস্ত ছেলে মেয়ের চাকরিটা খাবো। এই যে সিলেকশন প্রসেসে যে টোটাল 26,000 রিক্রুটমেন্ট হয়েছে, এখানে কিন্তু ওনারাও ভালো করে জানেন, ওনাদের কথাই আমি ধরে নিলাম যে ওনারা মুখে মুখে বলেন না 6,000 দুর্নীতি, 8,000 দুর্নীতি, আমি ওনার মুখের কথাই ধরে নিলাম যে 8,000ই দুর্নীতি হয়েছে। তাহলে 26,000-এর মধ্যে যদি 8,000 দুর্নীতি হয়, তাহলে কিন্তু তারপরেও কিন্তু 8,000 ছেলে মেয়ে থাকে তারা যোগ্য এবং তারা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়। তাহলে ওনাদের উচিত কি ছিল যে 18,000 ছেলে মেয়ে যাদের কোনো দোষই নেই, যারা সম্পূর্ণ নির্দোষ, তাদের হয়তো বলতে পারতেন যে সেগ্রিগেশনটা হোক, তার সত্ত্বেও কিন্তু ওনারা বলেননি। তো ওনাদের আর কিছু বেসিক্যালি কিছু বলার নেই, লড়াইটা এখন আমাদেরই লড়তে হবে এবং আমাদেরই জিততে হবে। তো আগামী দিনে যেটা বলার সেটা হচ্ছে আমাদের কিন্তু এসএসসির দিকে ফোকাস রাখতে হবে এবং এসএসসির দিকে ফোকাস রাখতে গেলে কি করতে হবে সেটা আপনারা ভালো করেই জানেন। এর আগেও আমরা চেষ্টা করেছি আপনাদের নিয়ে আন্দোলন সংগঠিত করার,
সেখানে এসে যাই হোক বিভিন্ন কিছু সফলতা কিছু ব্যর্থতা এসেছিল, আমাদের এটা নিয়ে কিন্তু নতুন করে ভাবতে হবে। আমাদের কলকাতার যে বিরোধী যে লয়াররা আছেন তারা কিন্তু পুরোটাই ডিস্ট্রাকটিভ জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তাদের কিন্তু কারোর কোনো সৎ উদ্দেশ্য নেই যে প্যানেলটার যে সেগ্রিগেশনের জায়গায় যাওয়ার। তো সৎ উদ্দেশ্য তো আমরা কোনোদিনই দেখিনি, হাইকোর্টে তবেই না ওই জাজমেন্ট এসেছে। সেই জায়গা থেকে আমরা বারবার আমরা নিজেদের লড়াই নিজেদের লড়তে এসেছি। আমরা এখানে কাউকে কোনো সরকারকেও ডিফেন্ড করছি না, এসএসসি কেও ডিফেন্ড করছি না। আমরা নিজেদের যুক্তি নিজেরাই বলছি যে কোশ্চেনগুলো এসএসসির দিকে তুলে ধরেছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই আমরা দেবো না। কারণ হচ্ছে যে এসএসসি মানে নিয়োগকর্তার ওপর, সেই জায়গাটা নিয়োগকর্তাকে সেই উত্তর দিতে হবে এবং তার জন্য আমাদের চাপ সৃষ্টি করতে হবে। কিভাবে চাপ সৃষ্টি করতে হবে? আমরা যখন আন্দোলন ডাকছি তখন আপনারা সিএল মেডিকেলের ব্যাপার ভয় করে আপনারা ঘরে থাকছেন, স্কুলে যাচ্ছেন। আমাদের স্কুল নেই বলুন, আমাদের ঘর নেই। আপনারা ভেবে নিচ্ছেন আপনার মানে লড়াইটা অন্য কেউ করে নিচ্ছে, আপনার না গেলেও চলবে। কেন এরকম? নিজের লড়াই নিজে করতে পারছেন না, নিজের রাস্তায় নামতে পারছেন না। এটা তো আপনার আমার একার লড়াই না, এটা প্রত্যেকের যৌথ লড়াই। 12,000 কোথায় আন্দোলনে, 12,000 কোথায় ওয়াই চ্যানেলে কোথায়? আপনারা ঘরে বসে থাকছেন, আপনাদের সিএল আছে, মেডিকেল আছে, আপনাদের স্কুল আছে, আপনাদের এইচএম আছে, আমাদের নেই। মেহবুবে নেই, আমার নেই, হুমায়ুনের নেই, হ্যান্ডেলার নেই, কারণ নেই। হ্যাঁ, প্রত্যেকে আমরা রাস্তায় বসে আছি, আমরা আন্দোলনে ডাক দিচ্ছি, আপনারা আসছেন না। 500 জন, 1000 জন আন্দোলন, 12,000 কোথায়? অথচ বলছেন সবাই চাকরি। হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো আপনাদের কমেন্ট ভরে যায়। কাজের সময় কোথায়? দেখতে পাচ্ছেন এসএসসি স্ট্যান্ড পয়েন্ট খুব জরুরি। আজকেও কোশ্চেন উঠেছে এসএসসির ওপর। আমাদের বলার যে জায়গাগুলো আমরা কিন্তু বলে দিয়েছি, আবারও বলবো। তাহলে যে জায়গার অ্যান্সার এসএসসি কে দেবে, সেখানে আমাদের যখন একটা আন্দোলন চলছে, তীব্রতর চলছে, সেখানে আপনাদেরকে কোনো হুঁশ থাকছে না। আরেকটা জায়গায় হুঁশ থাকছে না, ফান্ড দিতে। আমাদের লয়ার বললো না, আমাদের লয়ার দাঁড়ালো না, এইটা বলছেন, কিন্তু ফান্ড দেওয়ার বেলা তখন আপনাদেরকে বলতে হচ্ছে ফান্ডিং ফান্ডিং ফান্ডিং। আজকে কিন্তু বলে দিলাম 11-12 কিন্তু ফান্ড নেই। এরপর কিন্তু আমরা রিজয়েন্ডারের জন্য মনোজ সিংভি বা দিবান বা কবির সিবালকে দান করাতে পারবো না ফান্ড না দিলে। এবার আপনারা বুঝুন যে আপনারা ফান্ড ওই 2,000-4,000 দিতে আপনাদের প্রচুর কষ্ট হচ্ছে। তাহলে বিকাশদের এই কথাগুলো আপনারা শুনে আপনারা খুশি হয়ে বাড়িতে ভালোভাবে ঘুমাবেন। প্রথমত আমরা জানি যে একটা প্যানেলের মধ্যে একটা ইনভেস্টিগেশন হয়েছে, একটা রিপোর্ট পাবলিশ হয়েছে। সেখানে কিছু যোগ্য এবং কিছু অযোগ্য এই মিলিয়ে মিশিয়ে কিছু লোকজন আছে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা বা সংকট, সেই সংকটের জায়গাটা আপনারা বুঝবার চেষ্টা করুন। একটা নিয়োগে 500 জনের নিয়োগে 5টা দুর্নীতি হয়েছে, তাহলে 5 জনকে বার করে দিলে প্যানেলের নিয়োগ নিয়ে বা প্যানেলের স্থায়িত্ব নিয়ে বা প্যানেলের যে ক্যান্সেল না হওয়ার যে জায়গা, সেটা শক্ত থাকে। কিন্তু একটা প্যানেল কখন ক্যান্সেলের দিকে যায়, এ পর্যন্ত যত প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার প্রধান অস্ত্র ছিল যে সেই প্যানেলটা রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কি কি ফ্রড হয়েছে। অর্থাৎ এক কথায় যদি আমরা দেখি যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে গলতি আছে কিনা বা ভুল আছে কিনা, বা গেজেট অনুযায়ী যে নিয়োগের কথা ছিল সেই নিয়োগটা হয়েছে কিনা, বা ব্যাকডোর রিক্রুটমেন্ট হয়েছে কিনা, বা ইনস্টিটিউশনাল ফ্রড হয়েছে কিনা। আজকে মেনলি আমাদের যারা অপোনেন্ট লয়ার ছিল তারা কিন্তু একেবারে গেজেট পাবলিশ থেকে শুরু করে একেবারে প্যানেল পাবলিশ এবং নিয়োগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে একটার পর একটা যে জিনিসগুলোকে প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং প্রমাণ করতে চেয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটাই ছিল ফলস এবং ফ্রড। নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই ছিল গন্ডগোল, গেজেটের মধ্যে ছিল গন্ডগোল। এক্সপিয়ারি অফ প্যানেল থেকে নিয়োগ কিভাবে হয়েছে, কোন প্যানেল থেকে, অ্যাকর্ডিং টু মানে ফিরদৌস শামীম যে লয়ার, তিনি স্পষ্ট বলেছেন যে সেকেন্ড কাউন্সিলিং বাদ দিলে, ফার্স্ট এবং সেকেন্ড বাদ দিলে, থার্ড কাউন্সিলিং থেকে এ পর্যন্ত যত কাউন্সিলিং হয়েছে সবগুলোই হচ্ছে এক্সপিয়ারি অফ প্যানেল। এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বিকাশবাবু। মেরিট প্যানেল নিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যে মেরিট প্যানেলের মধ্যেই একটা ফ্রড হয়েছে, পুরো মেরিট প্যানেলটাই ফ্রড। মার্কস প্রকাশ হয়নি, মেরিট ঠিকঠাক করে পাবলিশ হয়নি, ইত্যাদি ইত্যাদি। ওএমআর এর মার্কস সেটা প্রথম ইভ্যালুয়েশনের পরে কেন পাবলিশ করা হয়নি, এরকম নানান রকমের অ্যালিগেশন তিনি এই প্যানেলের উপর দিয়েছেন এবং কোর্টকে ভীষণ মাত্রায় বেশ কিছু জায়গায় প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছেন। এবং এসএসসির চেয়ারম্যানকে যখন জিজ্ঞাসা করছে যে প্যানেল পাবলিশ হয়েছিল কিনা, আমাদের লয়ার ছুটে এসে আমাদের কাছে বসে থাকা চেয়ারম্যান তার কাছে জেনে নিল এবং সে গিয়ে তাদের এসএসসি লয়ারকে বলল। এবং আজকে আমরা এটাও দেখেছি, চেয়ারম্যান একবার ছুটে গিয়ে জয়দীপ স্যারের কাছে যাচ্ছেন, একবার আমাদের কাছে আসছেন, একবার ছুটে যাচ্ছেন। এরকম একটা উদ্ভিদ একটা ব্যাপারের মধ্যে একটা উদ্ভিদ একটা বিষয় কিন্তু ছিল। কিন্তু আপনাদের আমি জানি না আতঙ্ক আছে কিনা, ভয় আছে কিনা। ভয় খাওয়ানোর দরকার আমাদের নেই, কারণ যা কিছু বাস্তবটা অসুন্দর হলেও সত্য, এই সত্যটাকে মেনে নিতে হবে। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসি, ফলে এত কথা বলার কোনো দরকার হয় না। আজকের যে সমস্ত দোষ অ্যালিগেশন যা কিছু আছে সবটাই কিন্তু এসএসসির বিরুদ্ধে, নিয়োগ অথরিটির বিরুদ্ধে। নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ অথরিটিকে ফেক ফ্রড প্রমাণ করে দিতে পারলে একটা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হয় না। প্রথম এটা জেনে নিন, আর কিছু প্রয়োজন হয় না।
এখন যে অ্যালিগেশন গুলো আছে তার রিপ্লাই কি নেই? রিপ্লাই আছে। কতটা পরিষ্কার, কতটা অপরিষ্কার, কতটা প্রকট, কতটা প্রচ্ছন্ন আছে, কিন্তু সেইগুলোকে কোর্টের কাছে সততার সঙ্গে তুলে ধরতে হয়। সেইগুলো যদি আমরা তুলে ধরতে পারে, আমাদের নয়, আমরা পারি না সেগুলো তুলে ধরতে, এসএসসি যদি ঠিকঠাক করে এগুলো তুলে না ধরে, তাহলে পারে কিন্তু আমাদের প্যানেল প্রশ্ন চিহ্নের মধ্যে পড়তে পারে। কিন্তু আমরা সেই জিনিসটাকে আজকে থেকে নয়, অনেক দিন আগে থেকে বুঝেছি। একটা দূরদর্শিতা আমরা রেখেছিলাম। সেই দূরদর্শিতা এসেছে আমাদের দূরদর্শন থেকে। সেই দূরদর্শিতা রাখার কারণে আমরা আন্দোলনের দিকে গিয়েছি। রাতের পর রাতে ওয়াই চ্যানেলে পড়ে থেকেছি 8 জন, 10 জন, 5 জন, 3 জন। এবং এখান থেকে আজকে আমরা যাচ্ছি এবং 28 তারিখ কালকে আমরা প্রেস কনফারেন্স করবো এবং আন্দোলনটাকে তুলে দেবো। কারণ আমরা জোন খাচ্ছি না, এখানে 3 জন বা 2 জন সামগ্রিক প্যানেলের উপর দায়িত্ব নিয়েছি, যাতে কারণ আমাদের চাকরির মধ্যে জুড়ে আছে, আর সেটার সাথে আমরা দায়বদ্ধ আছি। কারণ দায়িত্বের সঙ্গে তো দায়বদ্ধতা যদি থাকে, তাই দায়বদ্ধতার জায়গা থেকে কাজগুলো করছিলাম আমরা। কত কিছু জন, নামগুলো বলা যাবে হাতে গোনা কতজন। হ্যাঁ, বাকি যারা অনেক, প্রত্যেকটা জেলায় খুঁজলেও আমরা দেখতে পাবেন প্রচুর অ্যাডমিনও আছে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা সেগুলোও পাই না। পাই মাত্র ওই গুটিগত মুখ যারা বসে থাকে, এবং প্রতিদিন ওই চেনা মুখগুলো চেনা হয়ে গেছে এত বেশি যে আমরা জানি যে এইবারে কারা আসে, এই সময় কারা আসে, এই সময় কারা আসে। তো এত আর কিছু কথা বলার কিছু নেই। এসএসসি যদি যথাযথ রিপ্লাই দিতে না পারে, তাহলে ডিসিশন কোর্ট নেবে। আর আমাদের যে লয়ার, আমাদের পক্ষ থেকে যেগুলো বলার সেগুলো নিশ্চয়ই বলবে। তার কাছে হিউম্যান স্টোরি ইত্যাদি বলে, গোবিন্দ স্যারও সেগুলো বলেছেন, কিন্তু স্ট্রংলি বলেছেন। প্রত্যেকটা আমাদের লয়ার, শুধু আমাদের লয়ার নয়, এখানে যারা লয়ার ছিল, টেন্টেড আনটেন্টেডদের যত লয়ার ছিল এবং অন্যান্য যে গোষ্ঠীগুলো ছিল তাদের সঙ্গেও কথা বললাম। প্রত্যেকের একই বক্তব্য, এই রিপ্লাই রিঅ্যাডজমেন্টে এসএসসিকে দিতে হবে। এবার এসএসসি দেবে কি দেবে না, সেটা কার হাতে থাকে, কিভাবে থাকে আমরা জানি। প্রত্যেকবার এসএসসিকে আমরা সেই প্যানেল প্রকাশ থেকে শুরু করে, নোটিফিকেশন থেকে শুরু করে আমরা শুধু খুঁচিয়ে গিয়েছি। এই প্যানেল পাবলিশ করুন, আন্দোলন করে। প্যানেল পাবলিশ হয়েছে আন্দোলন করে, কাউন্সিলিং হয়েছে আন্দোলন করে। এখন প্যানেল বাঁচানোর জায়গাতে দাঁড়িয়েও আছে আন্দোলন, কিন্তু সেদিনকে অনেক লোককে পেতাম, আজকে লোক পাওয়া যায় না। তাই লোকের অভাবে আন্দোলন 2-1 জনে হয় না। আর এটা তো সম্ভব নয় যে ওয়াই চ্যানেল আন্দোলনটাকে দীর্ঘদিন ধরে চালাবো 3-4 জন 5 জন। ফলে সেটা তো আমরা তুলেই নিচ্ছি, এবং আগামী দিনে এসএসসি কি বলবে এবং আমাদের লয়ার কি বলবে এবং কোর্ট কি ডিসাইড করবে, সেটা সামগ্রিকভাবে সময় এলে বোঝা যাবে।